আবারও ফিরে এলাম আমাদের মূল আলোচনায়। বশির ভাই, আমরা বলছিলাম লিবিয়ার ঘটনা এবং আসলে বিভিন্ন জায়গায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে অবমাননা কার্যক্রম, সেটা মিডিয়াতে হতে পারে, সেটা সিনেমায় হতে পারে। যেমন চ্যানেল 4 যেটি শেষ পর্যন্ত চাপের মুখে বন্ধ করতে বাধ্য হলো। চ্যানেল 4-এ যে প্রোগ্রামটা শুরু হয়েছিল সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইসলামী জীবন বুধ, ইসলামী জীবন আচরণ সম্পর্কে নানা কটূক্তি ছিল, ভুয়া তথ্য ছিল, বিভ্রান্তিকর তথ্য ছিল। এই বিষয়গুলো যারা করে তারা কেন এটা করছে, এবং এই যে এর ক্ষতিকর দিকগুলো, যে পরিবেশ যে বিঘ্নিত হচ্ছে, সামাজিক সম্প্রীতি যে নষ্ট হচ্ছে, এটাকে আপনি একটু বিশ্লেষণ করুন। এটা একটা কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন এগেইনস্ট দ্য মুসলিম রিলিজিয়ন। এটার একটা রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশ্য আছে। রাজনৈতিক উদ্দেশ্যটা যেটা হচ্ছে যে মুসলিম জনগোষ্ঠীকে পৃথক করা, ওদের অগ্রগতিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। অর্থনৈতিকটা হচ্ছে যে আমরা যদি দেখি যে বিগত 10 বছর থেকে মুসলিম দেশগুলো কিন্তু আর্থিকভাবে অনেক এগিয়ে যাচ্ছে। যেমন একটা এক্সাম্পল যদি আমি দিই, মনে করেন কাতার। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জিডিপি গ্রোথ হচ্ছে কাতারের 34%। এর 34% কোথাও জিডিপি গ্রোথ নাই, চিন্তাই করা যায়। যেখানে ইউরোপ ডিপ্রেশন পিরিয়ডের মধ্যে আছে, ওখানে কাতারের মতো একটা দেশ বিকজ অফ ন্যাচারাল রিসোর্সের জন্য এগিয়ে আছে। তো আমি মনে করি এটা লিবিয়ার ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু একটা কোঅর্ডিনেটেড উদ্দেশ্য নিয়ে আমি মনে করি যে মুসলিম উম্মাহ এবং জনগোষ্ঠীকে একটু দাবিয়ে রাখার একটা অপচেষ্টা মাত্র, এবং এটা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে যাতে আমরা এইসব ট্র্যাপের মধ্যে না পড়ি, এবং আমরা যাতে আমাদের অগ্রগতি এবং আর্থিক সম্প্রসারণের দিকে দৃষ্টি রাখি। আচ্ছা দিলু ভাই, প্রথমত বশির ভাই যেটা বলছেন খুব সুন্দর কথা, যে এই মুসলিম অগ্রগতিকে দাবিয়ে রাখবার জন্য যে অপচেষ্টা, এটা তো একটা বিষয়। আবার আমাদের মাঝেও এই যে আক্রমণ করে একবারে অ্যাম্বাসেডরকে মেরে ফেলা, এই যে উগ্র উন্নাসিকতা, মানে গঠনমূলক প্রতিবাদ যদি করা হতো এবং নিজেদেরকে আরও ওয়াইডার কমিউনিটি, অন্যান্য সোসাইটির সাথে, অর্থাৎ বিশ্ব যে গ্লোবাল ভিলেজ, আজকের পৃথিবীতে সবাইকে একসাথে চলতে হবে, অনেক কিছুতে অংশগ্রহণ করতে হবে, এই বুদ্ধোদয় আমাদের থাকা উচিত। দুইটাকে একটু আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে ধন্যবাদ আপনাকে। এবং ব্যাপারটা হচ্ছে যে এগুলো করা হয়, যখন এগুলো করা হয়, এটা তো নতুন না, দীর্ঘকাল ধরে এরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কাজ করা হয়, এবং এটা করাই হয় কিন্তু যে তারা জানে, যারা এসব করে তারা জানে যে এটা করার পরে মুসলমানরা খুব ক্ষুব্ধ হবে, বিভিন্ন দেশে কিছু ভাঙাচুর হবে, লোকজন মারা হবে, এবং মিডিয়ার একটা ইস্যু তৈরি হবে, এবং মিডিয়া একটা সাবজেক্ট পাবে এটাকে বিভিন্ন সময় করার জন্য। এবং এটার পিছনে আরেকটা কারণও আছে। মনে করেন কোনো একটা বিষয়কে ধামাচাপা দেবার জন্য অনেক সময় এগুলো করা হয়, যে একটা বিষয় বেশি আলোচিত হচ্ছে, একটু এটাকে ডাইভার্ট করে দেয়। আমাদের যেটা হলো যে আমরাও আসলে করতে গিয়ে অতি উৎসাহী কিছু লোকজন আছে আমাদের কাছে, অথবা দেখা যায় এটা আসলে অনেকবার দেখা গেছে যে যারা এসব করে ওদের লোক ধারাই কিন্তু বিভিন্ন দেশে ওদের লোক। যেমন দেখেন আপনি, আমরা এখন ইসলামকে নিয়ে বিভিন্নভাবে ভাই যেটা বলেছেন, বশির ভাই যেটা বলছেন, শুধু এটা না, ইসলাম যেভাবে অগ্রগতি হচ্ছে বিভিন্ন দেশে, যেভাবে যেই ইসলামের বাণী আগের সময়ের যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন যে কোরআন শুনতো, যে রাসূলের কথা শুনতো, সেই মুসলমান হয়ে যেত। এখনও এরকম উদাহরণ আছে। আমরা জানি যে অলিম্পিকের সময়, আপনারা জানেন কিনা জানি না, কিছু অর্গানাইজেশন যারা দাওয়ার কাজ করেন, স্টার্ট ফুটে 2-3 দিন তারা বেশি করে মানুষকে জাস্ট লিফলেট দিয়েছেন, এবং অন দ্য স্পট 81 দুই দিনে 81 জন মানুষ জায়গায় দাঁড়িয়ে বলছে আমাকে মুসলমান বানাও। তো আপনি কি মনে করেন না যে এটা একটা হুমকি স্বরূপ? তো এটা মানুষের জন্য মনে হয়ে গেল। একটা উদাহরণ দিই, আমি যখন এই আফগানিস্তান থেকে অপহৃত হওয়ার পরে ফিরে আসলেন সাংবাদিক ইবান
গিয়ে তার ইন্টারভিউ নিয়েছিলাম। তো তিনি যে কথাগুলো বলেছিলেন যে আমি অপহৃত হয়েছি, এই অপহৃত হওয়ার পরে যারা আমাকে অপহরণ করেছে তারা আমাকে যা কিছু ইচ্ছে করতে পারে, আমার সাথে যত ধরনের দুর্ব্যবহার করা সম্ভব সব কিছুর জন্য আমি প্রস্তুত, বিকজ আমার সামনে আর কোনো গত্যন্তর নেই। কিন্তু তারা আমার চোখের দিকে তাকাচ্ছিল না, মাটির দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করছিল, অথচ আমি তাদের বিপক্ষের একজন। তারা জানে আমাকে যে আমি তাদের প্রতিপক্ষের প্রতিনিধিত্ব করছি। এদের এই ব্যবহার দেখে আমি শুধু মুগ্ধ হইনি, আমি বিস্মিত হয়েছি। তো এটা হবে সাইদ সাহেব, এটা হবে একটা সেকেন্ড, এই যে বিস্মিত হওয়ার কথা বললেন, উনি বললেন যে আমার এই বক্তব্য আমার পরিবর্তনের পরে আমি যখন বলতে চাইছি কোনো মিডিয়ায় আমাকে নেয় নাই এবং আমাকে যেতে দেওয়া হয় নাই। নেবে না এটা, কারণ আমরা একটু পরে আরেকটা সংবাদে আমরা বলবো এটা। কারণ যখনই এটা হলো বর্তমান সময়ের এই বিষয়গুলোই হচ্ছে, আমরা দেখি যে গত 2 দিন আগে 9/11 গেল, বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া এই কাজগুলো করেছে। তবে আমার শুধু এটাই কথা যে যেহেতু ইসলামকে মানুষের সামনে এবং মুসলমানদেরকে উগ্রবাদী হিসাবে, সন্ত্রাসী হিসাবে তুলে ধরার জন্য বিশ্বজুড়ে অপচেষ্টা চলছে, আর আমরাও তাদের এই অপচেষ্টায় আমরা ধরা পড়ছি। আমাদের মধ্যে আসতে হবে সহিংসতা। আমরা যদি কেউ এরকম করে তাহলে আমরা এত কিছু না করা ভালো। কারণ একদিক দিয়ে এটা হয় কি, যখন মানুষ এটা করবে তখন এটা কিন্তু উল্টো হচ্ছে, এবং আমরা জানি যে গত কয়েক বছর ধরে যত ইসলামের বিরুদ্ধে মিডিয়া কাজ করছে তত ইসলামের প্রসার ততই হচ্ছে, ইসলাম প্রসারিত হচ্ছে। কিন্তু আপনি জানেন যে গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে আমাদের কমিউনিটিতে আরেকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, যে চ্যানেল 4-এর একটা ড্রামা নিয়ে। তো আমার অনুরোধ থাকবে, আমরা যারা মুসলমান অথবা আমরা জানি যে আমরা খুব উত্তেজিত হয়ে যায়, আমাদের খারাপ লাগে, এরকম আমরা যেন খুব সংযম আমরা রাখি। তবে একটা জিনিস এখানে দেখবেন, বেশি উত্তেজিত কারা হয়, দেখা যায় অনেক অঘটন টঘটন করে ইসলাম টিসলাম করে না, এরকম লোক হঠাৎ করে এসে ইসলাম শুরু করে দিয়েছে, নামাজ রোজা পড়ছে। এরা আসলে ইসলাম চর্চার যে পদ্ধতি, অতি উৎসাহী, ইসলাম সম্পর্কে যে গভীর জ্ঞানের অভাবজনিত কারণে অতি উৎসাহিত হয়ে একটা কিছু গড়ে ফেলে। কারণ আমরা যার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ কত ধরনের অপমান করেছে, রাস্তায় কাটা দিয়েছে, আরো যেদিন কাটা দেওয়াল নেই দেখেছেন তখন ফিল করেছেন এই লোকটি কোথায় বিষ খাইয়েছে। হ্যাঁ, তাকে দেখতে গেছেন যে নিশ্চয়ই আজকে তার কোনো অসুবিধা হয়েছে। এটা আমাদেরকে আরো বিয়ে করতে হবে, সহনশীল হবে, এবং আমরা বুঝতে হবে যে আমরা যাতে এদের এই উস্কানিতে যাতে আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস না করি। আচ্ছা, আমরা যদি এখন আবার ফিরে আসি আমাদের এই প্রবাসীদের একটি বিষয় নিয়ে, এরপরে আমার খুব মজার একটি বিষয় আপনাকে নিয়ে, আমি যদি বশির ভাইকে বলি যে আমাদের 2টি ব্যবসা এখানে আছে। একটি হলো বাংলাদেশে যারা বিনিয়োগ করছেন, আরেকটি হলো এখানে যারা বিনিয়োগ করছেন। হ্যাঁ, বাংলাদেশি বিনিয়োগকারীদের মাঝে আপনি যদি ঢাকা রিজেন্সির কথা বলেন তাহলে একটা সাকসেসফুল বিনিয়োগ। ঢাকা রিজেন্সিতে আমরা সকলেই জানি খুব ভালো ব্যবসা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য এই সপ্তাহে প্রবাসীদের প্রথম সাকসেসফুল বিনিয়োগ হিসেবে ধরা হয়। এমনকি ইউনাইটেড এয়ারওয়েজের সাকসেসেরও আগে ঢাকা রিজেন্সি একটা সাকসেসফুল প্রজেক্ট। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের কিছু বিনিয়োগকারী যারা হতাশ কিংবা দুঃখ ভারাক্রান্ত এবং তারা প্রতিবাদ করছেন, আবার বিনিয়োগকারীরা এর জবাব দিয়েছেন। এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন, আপনি এই বিষয়টাকে একটু আপনার মতো করে বলুন। দেখেন, আমরা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনেক সেমিনার ক্যাম্পেইন করে থাকি এবং প্রবাসীদের আমরা উৎসাহিত করার চেষ্টা করি, এবং আপনি জেনে খুশি হবেন এবং দর্শকরাও জেনে খুশি হবেন, ব্রিটিশ হাই কমিশনের স্ট্যাটিস্টিক অনুযায়ী 145 to 150 মিলিয়ন পাউন্ড স্টার্লিং আমরা প্রবাসীরা প্রত্যেক বছর বাংলাদেশে বিনিয়োগ করে থাকি। এটা হিউজ বিনিয়োগ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ক্যাম্পেইনের শিকার হই। অনেক সময় আমরা বিনিয়োগ করার আগে
আমরা যেটা বলি ডিজিল্যান্ড বা মার্কেট রিসার্চ বা স্পন্সররা কে এইসব মানে জিনিসে উদ্যোক্তাদের নিয়ে আমরা ভাবি না এবং আমরা এরা ইমোশনালি genuine কিনা, শুধুমাত্র genuine কিনা, বিশ্বাসের হ্যাঁ। উপর বিনিয়োগ করি এবং যার পরিণামে দু চারটা খুব অপ্রিয় ঘটনা ঘটে যাচ্ছে যেটা আমাদের ভবিষ্যৎ বিনিয়োগের জন্য পরিবেশকে রিয়েলি যেমন এখানে একটা জিনিস তারা বলছে যে তাদের বলা হয়েছিল সিনিয়র ডাইরেক্টর জুনিয়র ডাইরেক্টর। আসলে কোম্পানি হচ্ছে তো বাংলাদেশে বলেন আর এখানে বলেন সিনিয়র ডাইরেক্টর জুনিয়র ডাইরেক্টর বলে কোনো জিনিস নাই, আসলে ডাইরেক্টর। অনেক সময় বিনিয়োগকারীরা যে তারপরে অনেক সময় বলা হয় অনারারি ডাইরেক্টর, এগুলো তো আসলে কিছু নাই। এটা হয়তো সম্মান দেওয়ার জন্য বলা হয়ে থাকে কেউ কেউ, কিন্তু পরে তো এটা বিভ্রান্তি সৃষ্টি করে। কোম্পানি হাউসের স্ট্রাকচারটাকে আমাদের বিনিয়োগকারীদেরকে জেনে নিতে হবে। আমাকে পরে দেখতে হবে। ডাইরেক্টর মানে আপনি ওই কোম্পানির পরিচালক এবং ডাইরেকশন দিতে হবে তাকে, আপনার নির্দেশে আপনার কোম্পানি চলবে। কারণ আমরা যে কেউ আপনাকে ডাইরেক্টর বলে যদি বলে এবং আপনি শেয়ার হোল্ডার এবং ডাইরেক্টরের মধ্যে পার্থক্যটা কি এটাও বিনিয়োগকারীকে বুঝতে হবে। যে একজন শেয়ার হোল্ডার আপনি বোর্ড অফ ডাইরেক্টরের হিসাবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না এবং বোর্ড মিটিংয়েও আপনি যেতে পারবেন না। এই যে অনেক সময় অজ্ঞতা এবং আপনার অপ্রতুল ঘাটাঘাটি না করার কারণে, তথ্য না জানার কারণে, ডকুমেন্টস গুলো না দেখার কারণে, এগ্রিমেন্টে কি সাইন করছেন এটাতে কি লেখা আছে এই জিনিসটা না পড়ার কারণে বিভ্রান্তির সৃষ্টি হয়। আর একটা জিনিস আমরা লক্ষ্য করি, অনেক সময় বিনিয়োগকারীরা একটা জিনিস তার হয়তো 100 টাকার এই প্রোডাক্ট, সে 100 টাকা করে যদি শেয়ার বিক্রি করে 1 কোটি টাকা বা 1000 টাকা যদি প্রোডাক্ট হয়, সে বিক্রি করছে টোটাল কতটা শেয়ার এই কথাটা পর্যন্ত কেউ জিজ্ঞেস করছে না। যে আমার যদি 100টা শেয়ার হয় আমি 100 জনকে একটা করে দিতে পারবো, 50 জনকে 2টা করে দিতে পারবো, কিন্তু কোনো কিছুই জানছেন না, একটা সময় আফসোস করছেন। কিংবা আমরা গত সপ্তাহে যে আলোচনা করলাম, এই যে আরেকটা কোম্পানি আমাদের এখানকার প্রবাসী বিনিয়োগকারী বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে নরসিংদীতে, সেখানেও আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আপনি বিশ্বাস করে কোনো বিনিয়োগ ছাড়া একটা লোককে আপনি 30% দিয়ে দিচ্ছেন। এই 30% দেওয়ার কারণে সে মাগনা এতটা পেয়ে 5 মিলিয়ন পাউন্ডের বিনিয়োগ 30% দিলে কি হচ্ছে, সে এতটাই লোভী হয়ে উঠেছে যে সারাটাই দখল করতে চাইছে। আপনি যদি অনুমতি দেন তাইলে আমি একটা ইনফরমেশন দিতে পারি, যেমন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে। যেমন আপনি জানেন এবং দর্শকরা অনেকে জানে যে হয়তো যে আমরা গত 1 বছরে ইউকে প্রবাসীদের প্রথম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমরা বাংলাদেশে ইজ এ রেগুলেটরি ইনভেস্টমেন্ট রেগুলেটেড বাই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। আপনাদেরকে বিনিয়োগকারীদেরকে প্রথম যে জিনিসটা দরকার যে আপনার বাংলাদেশে সঠিক স্পন্সর, আপনার স্পন্সরকে আপনাকে দেখতে হবে এবং যদি আপনার ইনভেস্টমেন্টটা যদি সিকিউর করতে হয় অ্যাজ এ ফরেন ইনভেস্টমেন্ট হিসাবে, আমি সাজেশন করব এবং আমার অনুরোধ থাকবে যে প্রত্যেক বড় ইনভেস্টমেন্ট কোম্পানি যেন বিবিজির মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করে। ব্রিটিশ বিজনেস গ্রুপ। বিরতিতে যাব, এর আগে এই বিষয়ে সামান্য আপনার কাছ থেকে আমি আসলে বশির ভাই তো পুরোটাই বলেছেন। আমি শুধু একটা কথা বলবো যে আমরা গত কয়েক বছর ধরে লন্ডনে দেখছি টেলিভিশনগুলোতে বিভিন্ন লোক, বিভিন্ন প্রতিষ্ঠান চটকদার বিজ্ঞাপন প্রতিদিন দিচ্ছেন এবং আমাদের লোকজন এরকম শুধু, এটা তো আমরা জানি না, এটা আমরা পক্ষে বিপক্ষে কথা শুনেছি, এটা পক্ষে বিপক্ষে কথা শুনেছি, হতে পারে এটা ভুল বুঝাবুঝি হতে পারে, অথবা এটার কোনো খবর আমরা এখনো জানি না, কিন্তু এর অতীতে আমরা দেখেছি যে বাংলাদেশে এবং প্রতিনিয়ত অনেক প্রতিষ্ঠানে আমাদের প্রবাসীরা এই ইনভেস্ট করেছেন এবং দেখা যাচ্ছে পরে আপনার কথা থেকে আমি শেষ করতে হচ্ছে। আমরা তো আমি শুধু এটাই বলবো যে আমরা বিদেশে বাংলাদেশে ইনভেস্ট করার আগে দেখতে হবে বিদেশে এবং এদেশেও আমাকে বিনিয়োগ করার আগে আমাকে গঠনতন্ত্র জানতে হবে, বিধানটা জানতে হবে, অ্যাসেটটা দেখতে হবে এবং ট্র্যাক রেকর্ড পিছনটা যেতে হবে। আমরা একটা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, বিরতির পর অন্য বিষয়ে আমরা আরো কথা বলবো। দর্শক আমাদের সাথেই থাকুন।